গল্পের শুরুটা হয় রাতের বেলা ঘন জঙ্গলে একটা মেয়েকে দেখিয়ে, যেখানে তার পুরো শরীর রক্তে ভেজা ছিল। সে প্রাণ বাঁচানোর জন্য ছুটে চলেছিল। এতে করে পরিষ্কার বোঝা যাচ্ছিল কেউ তো তাকে তাড়া করেছে। ঠিক তখনই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একটা মুখোশধারী লোক বাইরে বেরিয়ে আসে আর মেয়েটির ওপর হামলা করে। সেই লোকটি নির্মমভাবে মেয়েটিকে ছুরি দিয়ে একের পর এক আঘাত করে। এতে করে মেয়েটি সেখানেই লুটিয়ে পড়ে। কিন্তু এতটা আহত হওয়ার পরেও মেয়েটি কোনো মতে বেঁচে ছিল আর সেখান থেকে বাঁচার জন্য মাটিতে হামাগুড়ি দিচ্ছিল। কিন্তু সেই নরখাদকের মনে তার জন্য সামান্যতম দয়াও ছিল না। সে একটা কুড়াল তোলে আর এত জোরে আঘাত করে যেন মেয়েটির শরীর দুই খণ্ড হয়ে যায়। পরের দিন সকালে জঙ্গলের ঠিক ওই জায়গাতেই একটা লোক আসে। আসলে সে এসেছিল গত রাতে খুন হওয়া মেয়েটিকে খুঁজতে, আর ইনি আর কেউ নয়, মেয়েটির বাবা ছিল। কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর সে মাটিতে রক্তের দাগ দেখতে পায়। নিজের মেয়ের রক্ত দেখে সে মারাত্মকভাবে ঘাবড়ে যায় আর তার সন্দেহ হতে শুরু করে যে হয়তো জঙ্গলে কোনো হিংস্র পশুই তার মেয়েকে শিকার করে ফেলেছে। আর তখনই হঠাৎ সেখানে দুজনের গলার আওয়াজ শুনতে পায়। ঘুরে তাকালে সে দুটা মেয়েকে দেখতে পায়। এদের মধ্যে একজনের নাম ছিল বানি আর একজনের নাম জেসিকা। কিন্তু এই দুজনকে এই লোকটা খুব অদ্ভুতভাবে দেখতে শুরু করে। অন্যদিকে মার্ক নামের এক ব্যক্তি তার স্ত্রী সোফিয়াকে নিয়ে এই জঙ্গলে ভালো সময় কাটানোর জন্য এসেছে, কেননা মার্কের বেশ কাজের ঝামেলা চলছিল। তাই এই কারণেই শহরে ব্যস্ত আর কোলাহল থেকে একটু রিফ্রেশমেন্টের জন্য এখানে এসেছিল। ওদিকে বানি আর জেসিকা খুব খুশি ছিল আর দুজনে জঙ্গলের পরিবেশ উপভোগ করছিল। জঙ্গলের আবহাওয়াটা ছিল খুব মনোরম, কেননা চারিদিকে পাখিদের কিচিমিচির শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এদের ধারণাও ছিল না যে তাদের সাথে কি ভয়ানক পরিণতি হতে চলেছে। এই মধ্যে বানি তাদের দলের আরেক বন্ধু বেনকে কল করে আর বলে, আমরা আমাদের গন্তব্যের ঠিক কাছাকাছি চলে এসেছি, তুমি কোথায়? বেন বলে, আমি প্রায় চলে এসেছি। কিন্তু বেন বানিকে সাবধান করে বলে যে শুনেছি এই জঙ্গলে হিংস্র পশুতে ভরা, তাই তুমি দেখে শুনে যাও। বানি হেসে বলে, আরে বোকা, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমার সাথে জেসিকা তো আছে, আর জেসিকাকে দেখে পশু পাখি উল্টা ভয় পেয়ে পালাবে। এসব বলে দুজন হাসাহাসি করে। অন্যদিকে মার্ক আর সোফিয়া তখনও জঙ্গলের ভিতর এগিয়ে যাচ্ছিল। আসলে এদের দুজনের পরিকল্পনা ছিল বানি আর জেসিকার সাথে দেখা করে একটা নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করে একসাথে সময় কাটাবে। রাস্তায় যাওয়ার সময় মার্কের নজর একটা দম্পতির উপর পড়ে, যারা কিনা একটু আগেই সেখানে ক্যাম্প বানিয়ে থাকতে শুরু করেছিল। তাদেরকে দেখে মার্ক কিছুটা স্বস্তি পায় যে যাক, অন্তত এই জায়গাটা নিরাপদ আছে আর ভয়ের কিছুই নেই। কিছুক্ষণ পর বানি আর জেসিকাও মার্ক আর সোফিয়ার কাছে পৌঁছে যায়। এখন শুধুমাত্র গ্রুপের শেষ মেম্বার বেনের আসা বাকি ছিল, যে কিনা সাইকেল নিয়ে আসছিল আর তার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল। এদিকে মার্ক যে দুজন কাপলকে দেখছিল, সে তার স্ত্রীকে রেখে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে যায়। তার যাওয়ার কিছু সময় পর হঠাৎ সে তার স্ত্রীর চিৎকার শুনতে পায়। এতে সে মারাত্মকভাবে ঘাবড়ে যায় আর দৌড়ে তাঁবুর কাছে আসে, কিন্তু সেখানে তার স্ত্রী ছিল না। আশেপাশে খুঁজতেই স্ত্রীকে দেখে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, কেননা তার স্ত্রী একটা গাছের কাছে মরে পড়েছিল। স্ত্রীর কাছে যাওয়ার আগে সেই মুখোশধারী নরপিচাস খুনিটা পেছন থেকে এসে কুড়াল দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলে। অন্যদিকে চার বন্ধু মিলে নিজেদের তাঁবুটা ঠিক করে নিচ্ছিল। ওদিকে বেন সাইকেল নিয়ে দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। তখনই খেয়াল না করে একটা শিকলে বেঁধে সে পড়ে যায়। বেনের মনে হতে শুরু করে যে এটা হয়তো তার বন্ধুরা মজা করে তার সাথে করেছে। সে রেগে গিয়ে বন্ধুদের উপর চিৎকার করে বলতে শুরু করে, এটা একদমই মজা করার সময় নয়, আমার পকেটে ছুরি তো আছে, যদি কেউ এখন আমার কাছে আসো তবে আমি তাকে ছাড়বো না। তখনই হঠাৎ পেছন থেকে খুনির ভারী গলার আওয়াজ শুনতে পায়, যে বলছিল, তুমি এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ। বেন ঘুরে দেখার আগেই খুনিটা তার মাথার উপর আঘাত করে দেয়, ফলে সে সেখানে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। এদিকে ক্যাম্পে বানি যখন দেখলো বেনের আসতে অনেক দেরি হচ্ছে, তাই বেনকে কল করে, কিন্তু ফোন সে তোলে না। এতে করে বানি অনেক চিন্তায় ডুবে পড়ে। তাই আর এক মুহূর্ত দেরি না করে জঙ্গলে বেনকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর হঠাৎ সে ফোনের রিংটোন শুনতে পায়। খোঁজাখুঁজির পর বেনের ফোন মাটিতে পড়ে থাকতে দেখে, কিন্তু আশেপাশে বেনের ছায়া অব্দিও ছিল না। এটা দেখে বানি ভীষণ ভয় পেয়ে যায়। সে দৌড়ে ফিরে আসে বন্ধুদের কাছে আর ঘাবড়ে গিয়ে সবাইকে বলে নিশ্চয়ই বেনের সাথে খারাপ কিছু হয়েছে। বাকি বন্ধুরা বানিকে শান্ত করে বলে, তুমি প্রয়োজনের চেয়ে বেশি ভাবছো, জানা মতে এই জঙ্গল পুরোপুরি নিরাপদ আর বেনের কিছুই হয়নি। হতে পারে সাইকেল চালানোর সময় তার ফোন পকেট থেকে পড়ে গিয়েছে, এই জন্যই হয়তো সে আমাদের সাথে কথা বলতে পারছে না। এছাড়াও রাস্তা হয়তো হারিয়ে ফেলেছে। আমরা আজকের রাতটা এখানেই থাকি, আগামীকাল সকাল হতেই সবকিছুর আগে বেনকে খোঁজা শুরু করব। এতে সবাই একমত হয় আর সকাল হওয়া অবধি সেখানে থাকার সিদ্ধান্ত নেয়। রাতে সবাই যখন বসে গল্প করছিল, তখন সোফিয়া একটা ভীষণ অদ্ভুতরে গল্প বলতে শুরু করে। সে বলে, আজ থেকে ঠিক 20 বছর আগে এই জঙ্গলে একটা ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল। সবাই তখন উৎসুক হয়ে জিজ্ঞেস করে, কেমন হত্যাকাণ্ড? তখন সোফিয়া গল্প শোনানো শুরু করে যে এই জঙ্গলে এক চাষি তার পরিবারের সাথেই থাকতো। একটা সময় সেই চাষি শয়তানি আওয়াজ শুনতে লাগলো
আর সেই আওয়াজগুলোকে তার স্ত্রীকে খুন করার জন্য উস্কানি দিত। শুরুতে সে পাত্তা দেয়নি, কিন্তু ধীরে ধীরে সেই আওয়াজগুলোর প্রভাব এতটাই বেড়ে গেল যে একদিন সে কুড়াল তুলে তার স্ত্রীকেই মেরে ফেললো। শুধু তাই নয়, সে নির্মমভাবে তার স্ত্রীর নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে খেয়ে ফেলেছিল। আর তার ছোট মেয়ে সেখানেই উপস্থিত ছিল। সে সবকিছুই নিজের চোখে দেখেছিল। সেই মেয়েটি যেন কাউকে কিছু না বলে দেয় আর তার গোপন রহস্য যেন ফাঁস না হয়ে যায়, সেজন্য নিষ্ঠুর বাবা কোনো দয়া না দেখিয়ে নিষ্পাপ মেয়েকেও মাথা কেটে আলাদা করে দেয়। এই ঘটনার পর পুলিশ যখন সেখানে আসে, তখন তারা সেই চাষির লাশ ফাঁসির দড়িতে ঝুলতে দেখেছিল। এছাড়াও তার শরীরে অনেক ছুরির দাগও ছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মানুষ আজও বলাবলি করে সেই চাষি নাকি এখনো বেঁচে আছে। আর সে বছরের শুধুমাত্র বিশেষ একটা সময় দেখা দেয়, এরপর সে গায়েব হয়ে যায়। মানুষের বিশ্বাস সে এখন একটা নরখাদক হয়ে গিয়েছে এবং বেঁচে থাকার জন্য নাকি মানুষ শিকার করে। এই ভয়ঙ্কর গল্প শুনে বানি বেনের জন্য আরো বেশি চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সোফিয়া বানিকে আশ্বাস দিয়ে বলে যে হতে পারে এই গল্পটা মন করা আর শুধুমাত্র একটা গুজব। আসলে আমার মা আমাকে এই গল্প শুধু এই কারণেই শোনাতো যেন আমি ভয় কখনো জঙ্গলে একা না যাই। কিন্তু সোফিয়া যখন এই গল্প শোনাচ্ছিল, সেই নরখাদক চাষি দূরে দাঁড়িয়ে ওদের দিকে হাঁ করে তাকিয়েছিল। সে শুধুমাত্র সবার ঘুমিয়ে পড়ার জন্য অপেক্ষা করছিল। পরের দিন সকালে যখন বানি চোখ খোলে, তখন সে লক্ষ্য করে তাঁবুর ভেতরে সে একদমই একা, আর কেউ নেই। এতে করে সে চিৎকার করে বাকি বন্ধুদের ডাকতে শুরু করে, কিন্তু কোনো উত্তর আসে না। কিছুক্ষণ পর সেখানে সোফিয়া আসে আর বলে, ভয় পেও না, আমি তো শুধুমাত্র নদী থেকে পানি আনতে গিয়েছিলাম। বানি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, বাকিরা কোথায়? সোফিয়া বলে, আমি তো তা জানি না। যখন আমি পানি আনতে গিয়েছিলাম তখন তো সবাই এখানেই ছিল। এরপর দুজন মিলে বাকি বন্ধুদের খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে সেই নরখাদক চাষি সবাইকে একটা রুমে শিকল দিয়ে বেঁধে বন্দি করে রেখেছিল। সবাই নিজেদের মুক্ত করার অনেক চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। তখনই সেই নরখাদক চাষি শক্ত কুড়াল নিয়ে ভেতরে আসে। তাকে দেখেই ভয়ে বেন সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু জেসিকা সাহস করে কাকুতি মিনতি করতে করতে নরখাদকের কাছে পান ভিক্ষা চাইতে শুরু করে যে প্লিজ আমাকে মেরো না, আমি তো খুবই দুর্বল এবং নিষ্পাপ একটা মেয়ে, প্লিজ আমাকে যেতে দাও। তার কথা শুনে নরখাদকটা হেসে বলে, তুমি একদম ঠিক বলেছ, তোমার মতো সুন্দর মেয়েকে মারা তো সত্যিই পাপ হবে, আমার তো তোমাকে কাঁধে তোলা উচিত। এই বলে কুড়াল দিয়ে এক কোবে জেসিকার শিকলটি কেটে দেয়। এরপর জেসিকাকে কাঁধে তুলে বাইরের আরেকটা রুমে নিয়ে আসে। সেখানে নিয়ে গিয়ে তার অস্ত্রের ভান্ডার থেকে খুন করার জন্য হাতিয়ার বাছাই করতে শুরু করে। কিছুক্ষণ খোঁজার পর সে একটা বড় কাঁচি তুলে নেয় আর জেসিকার দিকে এগিয়ে আসে। কাঁচি দেখে জেসিকা ভয়ে কাঁপতে শুরু করে আর জিজ্ঞেস করে, তুমি কি নাপিত যে আমার চুল কাটতে চাও? জেসিকার কথা শুনে নরখাদক চাষি একটা ভয়ঙ্কর হাসি দেয় আর বলে, তোমার এই কথায় আমার ডিসিশন বদলে নিচ্ছি, আমি কাঁচি ছেড়ে অন্য কিছু বাছাই করি। এই বলে সে কাঁচি রেখে দেয় আর একটা ধারালো অস্ত্র তুলে নেয়। এরপর জেসিকার কাছে এসে বলে, তৈরি হয়ে নাও, আজ আমরা দুজনে মিলে খুব সুস্বাদু কলিজা খাবো। জেসিকা বুঝে ওঠার আগেই সেই ধারালো অস্ত্র দিয়ে জেসিকার পেট কেটে দেয়। এরপর সে আবারও সেই রুমে যায় যেখানে বাকিরা বন্দী ছিল আর মার্ককে মুক্ত করে নিজের সাথে নিয়ে আসে। এসব দেখে বেন বুঝে যায় নরখাদকটার পরবর্তী শিকার সেই হতে চলেছে। সে নিজের সমস্ত শক্তি কাজে লাগিয়ে নিজেকে শিকল থেকে মুক্ত করে নেয়। এরপর মাটিতে পড়ে থাকা নরখাদকটার কুড়াল তুলে নেয়। এরপর সে পা টিপে টিপে এগিয়ে যেতে শুরু করে। ওদিকে চাষি মার্ককে একটা চেয়ারে বেঁধে রেখেছিল আর হাতে কুড়াল নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। মার্ক নিজেকে বাঁচানোর জন্য তার কাছে ভিক্ষা চাইতে শুরু করে, কিন্তু সে নরখাদকের মনে একটু দেওয়া হয় না। সে কুড়ালের এক আঘাতেই মার্ককেও মেরে ফেলে। আরেকটা কথা, নরখাদকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে মাছির হাত থেকে বাঁচানোর জন্য সেগুলোকে কাছে বড় বড় বয়ামে বন্ধ করে রেখে দিত, যেন সে পরে আরাম করে খেতে পারে। এদিকে বেন বাড়ি থেকে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে চলেছিল। এরপর একটা রুমে গিয়ে আলমারি দেখতে পায়। যখন আলমারি খোলে তখন দেখে পুরো আলমারি জুড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, আর সেগুলো কাচের বয়ামে ভরা ছিল। এটা দেখে তো তার চোখ কপালে উঠে যায়। তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়, তাই পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একটা বড় সিন্দুক দেখতে পায়, যার ভিতর থেকে কারো ছটফটানির আওয়াজ ভেসে আসছিল। বেন সিন্দুক খুলতেই যাচ্ছিল, সে তখনই কারো পায়ের আওয়াজ শুনে পাশেই লুকিয়ে পড়ে। এরপরই নরখাদকটা সেখানে চলে আসে আর সিন্দুকের ভেতর থেকে শব্দ শুনে বিরক্ত হয়, তাই কুড়াল দিয়ে সিন্দুকের ওপর বেশ কয়েকবার কোপ মারতে শুরু করে, যেন ভেতরে থাকা মানুষ একেবারে স্তব্ধ হয়ে যায় আর তার মাথা ব্যথা যেন কমে যায়। বেন পাশেই লুকিয়েছিল, যদি সে সামান্য নড়চড়া করত তবে নরখাদকটাকে ধরে ফেলতো, কিন্তু বেন নিজের দম বন্ধ করে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিল যতক্ষণ না নরখাদকটা সেখান থেকে চলে যায়। সে চলে যাওয়ার পর বেন এসে সিন্দুক খোলে আর সে আটকে ওঠে, কেননা সেখানে ঘুরতে আসা একটা মেয়ে পর্যটক ছিল যে কিনা জঙ্গলে নিখোঁজ হয়েছিল, কিন্তু এখন সে মারা গিয়েছে। ঠিক সেই মুহূর্তে বেনের মনে হয় খুনি আবারও তার দিকে আসছে, তাই প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করে।
কিন্তু সামনে দেখে একটা বন্ধ দেওয়াল, পিছনে ফিরলে দেখে সে নরখাদক দাঁড়িয়ে আছে। সে বেনকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, আমি তোমাকে ধরে ফেলেছি, কিন্তু আমি তোমাকে কুড়াল দিয়ে মারবো না। তাই হাত দিয়ে ততক্ষণ বেনের মুখে মারতে শুরু করে যতক্ষণ না তার মুখ দিয়ে রক্ত বের হয়। এরপর বেন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। অন্যদিকে অনেক খোঁজাখুঁজির পর বানি আর সোফিয়া ফাইনালি নরখাদকের বাড়িতে এসে পৌঁছে যায়। দুজনের মনে হয় এটা কোনো সাধারণ মানুষের বাড়ি, তাই সাহায্য চাওয়ার জন্য ভেতরে ঢুকে পড়ে। কিন্তু ভেতরের দৃশ্য দেখে দুজনের বেশ অদ্ভুত লাগে, কারণ বাড়িটা একদমই শান্ত আর ধ্বংসস্তূপের মতো ছিল, যেন বহু বছর ধরে এখানে কেউ থাকেনি। দুজনে ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ে আর ভাবতে শুরু করে এখন কি করা যায়। বানি সোফিয়াকে বলে, তুমি এখানেই বসো, আমি একটু বাইরে গিয়ে মোবাইলের নেটওয়ার্ক খুঁজে আসি, যেন কাউকে ফোন করতে পারি আর সাহায্য চাইতে পারি। এরপর সোফিয়া যখন ঘরে একা বসেছিল ঠিক তখনই সে একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ওই শব্দকে অনুসরণ করে এগিয়ে যায় আর একটা দেওয়ালে গোপন সুড়ঙ্গ দেখতে পায়। কৌতূহলী হয়ে সুড়ঙ্গের ভেতরে চলে যায় যে সেখানে কি আছে, আর সেই রাস্তা একদমই অন্ধকার ছিল। তাই সোফিয়ার একটু ভয় হতে শুরু করে, ঘাবড়ে গিয়ে মার্ককে ডাকতে শুরু করে। কিন্তু এই ডাক দেওয়াটা তার জীবনের মস্ত বড় ভুল ছিল, কেননা মার্ক তার এই ডাক না শুনলেও নরখাদকটা ঠিকই তার ডাক শুনতে পেয়েছিল। এতে করে সে ভীষণ খুশি হয় যে মেঘ না চাইতে বৃষ্টি চলে আসলো। সোফিয়া এগিয়ে গিয়ে সেই রুমে চলে যায় যেখানে সবাইকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তখনই হঠাৎ সে সামনে কুড়াল হাতে কাউকে আসতে দেখে ফেলে, তাই প্রাণ বাঁচাতে ছুটতে গিয়ে পাশে একটা বড় স্তূপের পেছনে লুকিয়ে পড়ে। সে দম পুরোপুরি বন্ধ করে নিয়েছিল, তাই খুনি তাকে দেখতে পায় না। নরখাদকটা চলে যেতেই সোফিয়া পা টিপে টিপে বাইরে বেরিয়ে আসে, কিন্তু তখনই চাষি সোফিয়াকে জাপটে ধরে আর হেসে বলে, তোমার কি সত্যিই মনে হয়েছিল যে আমি এতটাই বোকা? এই বলে সে তলোয়ার বের করে সোজা সোফিয়ার পেটে গেঁথে দেয়। এতে সোফিয়া সেখানে মারা যায়। সেই সময়ে বানি বাড়ির কিছুটা কাছাকাছি ছিল, যে কারণে সোফিয়ার চিৎকারের শব্দ সে শুনতে পেয়েছিল। তাই পা টিপে টিপে শব্দের দিকে এগিয়ে আসে, কিন্তু সামনের দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কেননা খুনি সোফিয়ার লাশ টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছিল। বানি ভয় সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে, যেন খুনির নজর তার উপর না পড়ে। কিছুক্ষণ পর সে যখন লুকিয়ে আবার দেখলো, তখন দেখে খুনি সোফিয়ার পা কেটে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখনই নরখাদকটা বুঝতে পারে তার উপর কেউ নজর রাখছে, তাই দরজার দিকে এগিয়ে আসে যে কেউ তাকে দেখছে কিনা। এদিকে বানি দরজার একদম কাছেই লুকিয়েছিল। সে যদি সামান্য নড়চড়া বা শব্দ করত, তবে নরখাদকটা তাকেও ধরে টুকরো টুকরো করে খেয়ে ফেলতো। কিন্তু বানির ভাগ্য একটু ভালো ছিল, এজন্য নরখাদকটা তাকে দেখতে পায় না। তাই ফিরে এসে সোফিয়ার লাশ কাটতে শুরু করে। কিন্তু তখনই বানির মনে হলো কেউ তার মাথায় বন্দুক তাক করে রেখেছে। ঘুরে দেখলে সে অবাক হয়ে যায়। এটা সেই লোকটাই ছিল যে গল্পের শুরুতে জঙ্গলে নিখোঁজ মেয়েকে খুঁজতে এসেছিল। সে বানিকে ইশারা করে বলে সে যেন একদম চুপ থাকে। সে তাকে সামনে তাকাতে বলে আর এগিয়ে যেতে বলে, যেন খুনি তাদের দেখতে না পায়। দুজনে যখন কিছুটা দূরে নিরাপদ জায়গায় পৌঁছলো, তখন বানি তাকে জিজ্ঞেস করে, তুমি কে আর আমার থেকে কি চাও? লোকটা মন খারাপ করে বলে, আমি এক নিরুপায় বাবা। আমারও তোমার বয়সের একটা মেয়ে ছিল, যাকে ওই নরপিচাসটা নির্মমভাবে মেরে ফেলেছে আর আমার থেকে সমস্ত খুশি কেড়ে নিয়েছে। সেই দিনের পর থেকে আমি একটা মুহূর্ত শান্তিতে ঘুমাতে পারিনি। আমি এখানে শুধুমাত্র এই জন্য এসেছি যেন আমার মেয়ের খুনিকে মেরে প্রতিশোধ নিতে পারি। কিন্তু তুমি আমায় বলো, তুমি এই অলক্ষণের জায়গায় কি করছো? বানি বলে, আমি এখানে আমার বন্ধুদের খুঁজতে এসেছি। এটা শুনে লোকটা তাকে উপহাস করে বলে, তুমি কি পাগল? তুমি এই অবস্থায় নিজেদের বন্ধুদের বাঁচাবে? ওরা তো কবেই মারা গিয়েছে। তোমার জন্য এটাই ভালো হবে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাওয়া। কিন্তু বানি জেদ করে বলে, আমি আমার বন্ধুদের না দেখে এখান থেকে এক পাও এগোবো না। লোকটা বলল, ঠিক আছে, তাহলে আমি তোমাকে সেই জায়গায় দেখাই যেখানে সে খুনি লাশগুলোকে রেখে দেয়। তারপরে এটা তোমার ভাগ্য যে তুমি তাদের জীবিত পাও নাকি মৃত পাও। তখনই হঠাৎ খুনি সেখানে চলে আসে। দুজনে প্রাণ বাঁচাতে ছুটে বাড়ির একটা ঘরে ঢুকে পড়ে। লোকটা নিজের সর্বশক্তি দিয়ে দরজা আটকে দাঁড়িয়েছিল, যেন খুনি ভেতরে আসতে না পারে। সাথে সাথে সেই বন্দুকটি বানির হাতে দিয়ে বলে, এতে শুধুমাত্র একটাই গুলি বাকি আছে, এটাকে নষ্ট করো না। দরজার পেছন থেকে খুনি তরোয়ার দিয়ে অনবরত আঘাত করে চলেছিল। এটা দেখে সেই লোকটি বানিকে বলল, তুমি এখান থেকে পালাও, আমি এদিকে সামলাচ্ছি। সে খুনির মনোযোগ ঘোরানোর জন্য নিজের বলি দিতেও প্রস্তুত হয়েছিল। যেই না বানি সেখান থেকে পালিয়ে গেল, খুনি অন্য দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। সেই বাবা খুনির সামনে কোনো ভয় ছেড়ে দাঁড়িয়েছিল, কারণ মেয়ের মৃত্যুর পর তার জীবন আগেই শেষ হয়ে গিয়েছিল। সে খুনিকে উস্কানি দিয়ে চিৎকার করে বলল, কাপুরুষ খুনি, আমাকে মেরে ফেল, যেভাবে তুই আমার নিষ্পাপ মেয়েকে মেরেছিলি। এই মেয়ে, আমি তোর সামনে দাঁড়িয়ে আছি, সাহস থাকে তো আমাকে মার। এসব শুনে নিষ্ঠুর খুনি কুড়াল তুলে নিরুপায় বাবার ইচ্ছা পূরণ করে দেয় আর তাকে মেরে ফেলে। নিরুপায় বাবাকে মারার পর খুনি সেই লোকটির মুখে তরোয়ার গেঁথে দেয়। এদিকে দৌড়াতে দৌড়াতে বানি বাড়ির সেই অংশে পৌঁছে যায় যেখানে খুনি সব লাশ লুকিয়ে রেখেছিল। ওখানকার ভয়ানক দৃশ্য দেখে বানি স্তব্ধ হয়ে যায়। সে লাশগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল,
তখনই সে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা এখনো বেঁচে ছিল। সেই মেয়েটি বাণীকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য জোরে জোরে চিৎকার করতে করতে কাঁদতে শুরু করে। বাণী তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে যেন খুনির শব্দ শুনতে না পায়, কিন্তু সেই মেয়েটি ভয় পাগলের মতো চেঁচাচ্ছিল। এজন্য শব্দ শুনে নরখাদক খুনি সেখানে চলে আসে। বাণী সঙ্গে সঙ্গে পেছনের দরজা দিয়ে বাইরের দিকে দৌড়ে পালায়, কিন্তু সে বুঝতে পারছিল খুনিটা তার পেছনে আসছে। সে নিজের বন্দুক তাক করে আর শেষ গুলি দিয়ে তাকে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু খুনি তাকে ফাঁকি দিয়ে বন্দুক চালানোর আগে তার উপর হামলা করে দেয়। এরপর বাণীর মুখে নির্মমভাবে ঘুষি মারতে শুরু করে, এতে তার পুরো মুখ রক্তে ভেসে যায়। এরপর বাণীকে মাটিতে আছড়ে ফেলে পকেট থেকে ছুরি বের করে তাকেই মারতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বেন সেখানে চলে আসে। আসলে সে এখনো জীবিত ছিল। বন্ধুকে বাঁচানোর জন্য পুরো শক্তি দিয়ে খুনির উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই নরখাদক খুনি বেনের চেয়েও অনেক বেশি শক্তিশালী ছিল। সে বেনকে চেপে ধরে আর নিজের সূক্ষ্ম হাতিয়ার দিয়ে তার পেটে কয়েকবার আঘাত করে, এতে করে বেন রক্তাক্ত হয়ে পড়ে যায়। এদিকে বাণী তখনই মাটিতে পড়ে থাকা বন্দুক তুলে নেয় আর নিশানা তাক করে অবশিষ্ট একটা গুলি দিয়ে নরখাদকটাকে মেরে দেয়। খুনি মরতেই বাণী দৌড়ে বান্ধবী জেসিকাকে খুঁজতে চলে যায়, কিন্তু ওখানকার দৃশ্য দেখে সে আটকে ওঠে, কেননা জেসিকার মৃত্যু হয়ে গিয়েছিল আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টেবিলের উপর সাজিয়ে রাখা ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে বাণী কোনো মতে সেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। সে জঙ্গলে ততক্ষণ পর্যন্ত দৌড়ায় যতক্ষণ না সে মেন রাস্তায় গিয়ে পৌঁছায়। রাস্তায় সে একটা গাড়ি দেখতে পায়। গাড়ির মালিক যখন এই অবস্থায় তাকে দেখে, সে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে আসে। তারপর তার মনে হয় জঙ্গলে কোনো হিংস্র পশু এই মেয়েটার উপর হামলা করেছে। সে বাণীকে গাড়িতে বসায় আর সেখান থেকে চলে যায়। অনেক পথ পাড়ি দেওয়ার পর বাণীর চোখ লেগে যায়, এতে করে সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর গাড়ির মালিক তাকে জাগায় আর চিন্তিত হয়ে বলে, আমি অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছি, কিন্তু এই রাস্তা শেষ হওয়ার নামই নিচ্ছে না। আমার মনে হচ্ছে আমরা একই জায়গায় বারবার ফিরে আসছি। সে বাণীকে গাড়িতেই থাকতে বলে আর পাশে থাকা একটা বাড়ির লোকের কাছে রাস্তা জিজ্ঞেস করার জন্য নিচে নামে। বাণী তখন বড় একটা বিপদের আভাস পায়। সে গাড়ি থেকে নিচে নামে আর বলে, আপনার ওখানে যাওয়া ঠিক হবে না, এখানে কোনো মানুষ থাকে না। চলুন আমরা গাড়িতে বসি আর এখান থেকে বেরোনোর চেষ্টা করি। কথা শেষ হতেও পারেনি, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে সেই খুনিটা আবারও বাইরে বেরিয়ে এসে গাড়ি মালিককে এক কোবে মেরে ফেলে। আসলে নরখাদকটা গুলি খাওয়ার পরে বেঁচে গিয়েছিল। বাণী দৌড়ে গাড়ির ভেতরে যায় যেন সে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে পারে, কিন্তু তখনই সে বুঝতে পারে গাড়ির চাবি তো মরে যাওয়া মালিকের পকেটে রয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে খুনি গাড়ির দরজা খুলে ফেলে আর বলে, এখন তুই আমার থেকে বেঁচে কোথাও পালাতে পারবি না। বাণী নিজের পুরো শক্তি দিয়ে তাকে লাথি মেরে পেছনে ঠেলে দেয় আর অন্য দরজা দিয়ে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। বাণীর ভাগ্য ভালো ছিল যে তার মারা গুলির কারণে খুনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল আর জোরে দৌড়াতে পারছিল না। দৌড়াতে দৌড়াতে বাণী পুরনো গাড়ি স্তূপের কাছে যায়। খুনিও তার পিছু পিছু সেখানে পৌঁছে যায় আর গাড়িগুলোর মাঝে তাকে খুঁজতে শুরু করে। তখনই বাণী চুপিসারে খুনি পেছনে আসে আর সে লোহার একটা ভারী রড দিয়ে খুনির উপর আঘাত করতে শুরু করে। সে তাকে ততক্ষণ মারতে থাকে যতক্ষণ না সে মাটিতে পড়ে যায়। বাণী বিন্দুমাত্র সময় নষ্ট না করে একটা ক্রেনের লিভার টেনে দেয়, যার উপর একটা ভারী বিশাল গাড়ি ছিল। খুনি উঠে দাঁড়ানোর আগে সেই বিশাল গাড়িটি খুনির উপর এসে পড়ে, ফলে খুনি সেখানে পিষে মারা যায়। খুনিকে শেষ করার পরেও বাণীর মনে ভয় কমছিল না। সে অনুভব করতে পারছিল যে এই খুনি জঙ্গলের একটা অভিশাপ, আর এই জঙ্গল আগামী সময়েও আরো অনেক নিষ্পাপ মানুষকে এভাবে মারতে থাকবে। আর গল্প এখানেই শেষ হয়। পার্ট 2 এর জন্য জলদি কমেন্ট করে দাও, বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।